বাৎসরিক টার্নওভার আমাদের এই করোনার আগে অলমোস্ট 40 থেকে 50 কোটি টাকা। হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সম্প্রতি আপনারা খেয়াল করেছেন, আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য চীন বাংলাদেশে বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন করবে। কিন্তু আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন করলে পরিবেশের উপরে এর খারাপ প্রভাব পড়বে, কারণ এর থেকে অনেক ধোঁয়া তৈরি হয়। কিন্তু চীন এইসব জেনে বুঝে পৃথিবীর সমস্ত ময়লা আবর্জনা বা ট্র্যাশ তারা কেন কিনছে? এর উত্তর জানলে আপনি অবাক হবেন। এবং বলে রাখি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি দারুণ এক বিজনেস আইডিয়া পাবেন। একজন উদ্যোক্তার ভিডিও সহ এক অনন্য বিজনেস আইডিয়া। বাংলাদেশ থেকে অনেকেই এই বিজনেস করে কোটি টাকার মালিক হয়েছেন। চীনের একটি সিদ্ধান্তে পুরো পৃথিবীকে পাল্টে যেতে পারে। বর্তমান সময়ে পুরো পৃথিবী থেকে চীনের ময়লা আবর্জনা কেনার বিষয়টি খুবই আলোচনায় আসছে। সত্যি বলতে এটা অনেক বড় একটি প্রশ্ন। এসব প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাদেরকে বলে রাখি, চীনের কিছু সিদ্ধান্তে পুরো পৃথিবীতে আজ অন্যরকম প্রভাব পড়ছে, যা এই পৃথিবী এর আগে কখনো দেখেনি। আপনি কি জানেন আপনার ঘর থেকে বের করে দেওয়া ময়লা আবর্জনা কোথায় যায়? হয়তো ভাবছেন ময়লা আবর্জনা রিসাইকেল হয়ে যায়। হ্যাঁ, ঠিকই ধরেছেন। কিন্তু আপনি কি বলতে পারবেন এইসব ময়লা আবর্জনা কে বা কারা রিসাইকেল করে থাকে? এমন কোনো কোম্পানি কি আছে যারা রিসাইকেল প্ল্যান্ট চালনা করে থাকে? একবার ভেবে দেখুন, পুরো পৃথিবীর ময়লা আবর্জনা ঠিক কোথায় যেতে পারে? কোথায় জায়ান্ট আকৃতির সব রিসাইকেল প্ল্যান্ট রয়েছে? আসলে পুরো পৃথিবী আজ এইসব প্রশ্নের উত্তর খুঁজছে। বর্তমান পৃথিবীতে শুরু হয়েছে অনেক বড় একটি ট্র্যাশ ক্রাইসিস। আসলে এইসব কিছুর কারণ জানতে হলে আমাদেরকে 15-20 বছর পেছনে ফিরে যেতে হবে। আসলে বর্তমান পৃথিবীতে যেমন সবার মনে একই প্রশ্ন যে ময়লা আবর্জনা কে রিসাইকেল করবে, ঠিক 15-20 বছর আগে সেই সময়টাতেও মানুষের মনে এই একই প্রশ্নই ছিল। সেই সময়টাতে কিছু পশ্চিমা দেশ রিসাইক্লিং প্রসেস সম্পর্কে সবাইকে অবহিত করতে থাকে। বিভিন্ন অলিগলিতে বিভিন্ন রঙের ডাস্টবিন রাখা হয়। মানুষকে শেখানো হয় কোন ময়লা আবর্জনা কোন রঙের ডাস্টবিনে রাখতে হবে। মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নানা রকম কমার্শিয়াল অ্যাডের প্রচারণা চালানো হতো। এইসব কিছুর পরে যখন বিপুল সংখ্যক ময়লা আবর্জনার স্তূপ জমা হয়ে যায়, তখন এগুলোকে ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটিতে পাঠানো হতো, যেখানে বিভিন্ন কর্মচারী প্লাস্টিক সহ বিভিন্ন ক্ষতিকর পদার্থকে আলাদা করে ফেলত। এরপর সেই সমস্ত ময়লা আবর্জনা হাইড্রোলিক মেশিনে পাঠানো হতো, আর সেই সকল হাইড্রোলিক মেশিন ময়লা আবর্জনাগুলোকে বক্সে পরিণত করে দিত। এরপর পৃথিবীর বিভিন্ন ছোট ছোট কোম্পানি সেগুলোকে রিসাইকেল করার জন্য কিনতে শুরু করে। কিন্তু সেই সময় ময়লা আবর্জনার কোনো মূল্য ছিল না। এইসব ট্র্যাশের মূল্য তখনই বেড়ে যায় যখন রিসাইকেল জগতে চীন কদম রাখে। চীন সেই সময়টাতে একটি ম্যানুফ্যাকচারিং হাব বানানোর প্রস্তুতি নিতে শুরু করে। তখন তারা ময়লা আবর্জনাকে বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করতে শুরু করে। সময়ের সাথে তারা বিলিয়ন বিলিয়ন ডলার এইসব ট্র্যাশের পেছনে খরচ করতে শুরু করে। ইতিমধ্যেই চীনে অসংখ্য বিশাল আকৃতির রিসাইকেল প্ল্যান্ট স্থাপন করা হয়ে গিয়েছে, যা পৃথিবীর অন্য কোনো দেশে ছিল না। পৃথিবীর বিভিন্ন দেশ যখন বুঝতে পারে চীন অপ্রয়োজনীয় ময়লা আবর্জনা ক্রয় করছে, তখন সেই সকল দেশ চীনের কাছে সমস্ত ময়লা আবর্জনা বিক্রি করতে শুরু করে, কারণ তারা এর যথেষ্ট মূল্য দিত। অল্প কিছুদিনের মধ্যেই তারা সেই সকল ময়লা আবর্জনা রিসাইকেল করে বিভিন্ন প্রোডাক্ট বানিয়ে সেগুলোকে আবার দেশে বিক্রি করতে শুরু করে। চীন এটা করতে পেরেছে কারণ চীনের শ্রমিকের মূল্য অনেক কম, সেখানে অসংখ্য ওয়ার্কারও রয়েছে, তাই তারা এটা খুবই সহজে অল্প মূল্যে করতে পারত। এরপর এমন একটা সময় আসে যেই সময়টাতে পৃথিবীর 70% ট্র্যাশ চীনে এক্সপোর্ট করা শুরু হয়। যেমন শুধুমাত্র 2016 সালেই যুক্তরাষ্ট্র চীনে প্রায় 60 মিলিয়ন টন ট্র্যাশ এক্সপোর্ট করেছিল। রিসাইকেল দুনিয়ায় চীন যেন রাজত্ব করতে শুরু করেছে। চীন যেই জাহাজগুলো দিয়ে বিভিন্ন দেশ থেকে ট্র্যাশ কিনে আনত, সেই সকল জাহাজ দিয়েই তারা আবার রিসাইকেলকৃত পণ্য বিভিন্ন দেশে বিক্রি করতে শুরু করে। চীন উভয় দিক থেকেই আয় করতে শুরু করে, আর এর ফলে সেই সাথে নিজেদের প্রোডাক্ট দিয়ে পুরো পৃথিবীর মার্কেট দখল করে ফেলে। চীনের কারণে পশ্চিমা দেশগুলোতে বিভিন্ন রিসাইকেল প্ল্যান্টগুলো বন্ধ হয়ে যায়, কারণ তাদের কাছে বিশাল আকৃতির কোনো প্ল্যান্টই ছিল না। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন চীন কতটা সহজে পৃথিবীর সমস্ত ট্র্যাশ নিয়ন্ত্রণ করতে শুরু করে। ঠিক এই সময়ের মধ্যেই চাইনিজ এক ফিল্ম মেকার লিয়াং এই রিসাইকেল প্ল্যান্টগুলোর উপরে একটি ডকুমেন্টারি ভিডিও তৈরি করে, আর ডকুমেন্টারি ভিডিওটির নাম দেয়া হয় প্লাস্টিক চায়না। সে তার ডকুমেন্টারিতে রিসাইকেল প্ল্যান্টগুলোর ভেতরের সমস্ত কিছুই তুলে ধরে। সেই ডকুমেন্টারিতে ময়লা আবর্জনার স্তূপের উপরে
একটি ছোট বাচ্চাকেও দেখানো হয়। আসলে এইসব বাচ্চা রিসাইকেল প্ল্যান্টগুলোতে কাজ করত, যা দেখে পুরো পৃথিবীতে এক অন্যরকম সমালোচনার সৃষ্টি হয়। সেই ডকুমেন্টারি ভিডিওটি বেশ কয়েকটি অ্যাওয়ার্ডও জিতেছে, কিন্তু পরবর্তীতে চীন সেই ডকুমেন্টারি ভিডিওটিকে তারা ব্যান করে দেয়, কারণ চীন চায় না পুরো পৃথিবীর কাছে তাদের কোনো বদনাম হোক। কিন্তু ততদিনে অনেক বেশি দেরি হয়ে যায়। আর চীনের রিসাইক্লিং জগতের কালো সত্যগুলো বের হয়ে আসার পরে পৃথিবীর বেশ কিছু দেশ নানা রকম পদক্ষেপ নিতে শুরু করে। চীনের পিপলস লিবারেশন আর্মির অনেক বদনাম হতে শুরু করে। এরপর চাইনিজ গভর্নমেন্ট তাদের বেশ কিছু নীতি পরিবর্তন করে। 2017 সালে তারা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে গিয়ে বলে এখন থেকে তারা আর বেশি পদার্থ রিসাইকেল করবে না, যেমন কাঠ, কটন, পেপার এবং প্লাস্টিক। চায়না এই অপারেশনের নাম দেয় অপারেশন ন্যাশনাল শোর্ড। চীন থেকে আরও বলা হয় তারা পৃথিবী থেকে নিয়ে আসা খুব কম পরিমাণ ট্র্যাশই রিসাইকেল করবে, আর যেগুলো দিয়ে বেশ ভালো প্রোডাক্ট তৈরি করা সম্ভব। আর সেই সাথে যাতে করে পলিউশন কন্ট্রোল করা যায়, যাতে করে পরিবেশ দূষণ না হয়, কারণ তাদের প্ল্যান্টের কারণে চীনে প্রচুর পরিমাণে বায়ু দূষণ হয়। মানুষ নানা রকম অসুখ বিসুখে ভুগতে শুরু করে, আর এইসবের কারণে পুরো চীন যেন দূষিত হয়ে পড়েছিল। কিন্তু তাদের সিদ্ধান্ত পুরো দুনিয়াতে হইচই ফেলে দেয়, কারণ চীন যেই সকল ময়লা আবর্জনা $300 দিয়ে কিনত, সেগুলোর মূল্য আজ মাত্র $40। সেই সাথে চীন আরও বলে তাদের দেশে ট্র্যাশ বিক্রি করতে হলে অবশ্যই সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, অন্যথায় তারা সেগুলোকে আর কিনবে না। তাই আজ পুরো বিশ্বের ট্র্যাশ ক্রাইসিস শুরু হয়ে গিয়েছে। তবে মালয়েশিয়া এবং থাইল্যান্ডের মানুষের কিছু নতুন কাজের সৃষ্টি হয়েছে। বর্তমানে পৃথিবীর সমস্ত ময়লা আবর্জনা প্রথমে থাইল্যান্ড এবং মালয়েশিয়ায় পরিষ্কার করার জন্য পাঠানো হয়, আর তারপর সেখান থেকে সেগুলোকে চীনে পাঠানো হয়, যাতে করে অপরিষ্কার ময়লা আবর্জনা চীনের আবহাওয়াকে দূষিত না করে। তবে বর্তমান সময়ে অনেক বড় বড় ইনভেস্টর ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজে ইনভেস্ট করতে শুরু করেছে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। এই দেশে অনেকে প্লাস্টিক ফেলক্স তৈরি করে তা চীন সহ অনেক দেশে রপ্তানি করে। এর সাথে প্লাস্টিক স্ট্র্যাপ তৈরি করে তাও রপ্তানি করে। আমার কাছে এই পিটি বোতল ফ্লেক্সের আইডিয়াটি আসে যে এটি নিয়ে একটি সুন্দর বিজনেস করা যায়। তবে পৃথিবী আজ হুমকির মুখে, কারণ এত পরিমাণ ময়লা আবর্জনা জমা হয়ে গিয়েছে যে সেগুলোকে আর রিসাইকেল করা সম্ভব নয়। তাই দর্শকদের মধ্যে কেউ যদি নতুন কোনো বিজনেস শুরু করার কথা চিন্তা করেন, এই বিজনেস শুরু করতে পারেন স্টার্ট আপ হিসাবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।